আমাদের অ্যাজ পার আওয়ার রুটিন আমাদের আজকে যে ক্লাস, সেই ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে পেন পিকচার অফ হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা। পেন পিকচার অফ হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা। তা আজকে আমরা আলোচনা করব এমন একটি ড্রাগ নিয়ে, সে ড্রাগটা আমাদের দৈনন্দিন জীবনে অনেকে আমরা ব্যবহার করে থাকি। আপনারা জানেন যে হোমিওপ্যাথিক এমন কিছু মেডিসিন আছে যেগুলো আমরা মেডিসিন হিসেবে ব্যবহার করি, আবার আমাদের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। যেমন আমরা প্রতিদিন লবণ খাই, লবণ থেকে যে ওষুধটা তৈরি হয় তার নাম হচ্ছে নেট্টামিল। আমরা অনেকে চা খেয়ে থাকি, তো চা থেকে যে ওষুধটা তৈরি হয় তার নাম হচ্ছে থিয়া। অনেকে যাদের স্মোকিং এর হ্যাবিট আছে তারা অনেকে বিড়ি, সিগারেট, তামাক এই সমস্ত খেয়ে থাকে, ধূমপান করে থাকে। তা এই যে ধূমপানের যে বস্তুটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তামাক। এই তামাক থেকে আমাদের বেশ কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। একটা হচ্ছে টোবাকোনাম, একটা হচ্ছে নিকোটিন। তা এই সমস্ত ওষুধগুলো আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা নিয়মিত পান করে থাকি, নিয়মিত খেয়ে থাকি। এই সমস্ত জিনিস থেকে কিছু হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। তা আজকে আমরা তেমনি একটি খাদ্যদ্রব্য থেকে একটা সাংঘাতিক রকম কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন, তার নাম হচ্ছে কফিয়া ক্রুডা। কফিয়া ক্রুডাটা তৈরি হয় আমরা যে কফি খাই সেই কফি থেকে। ভারতবর্ষের দক্ষিণ ভারতে এই কফিটা উৎপাদন হয়। উৎকৃষ্ট মানের যে কফিগুলো সেগুলো দক্ষিণ ভারত থেকে আসে। তা সেই কফি থেকে আমাদের কিছু ওষুধ তৈরি হয়, হোমিওপ্যাথিক একটা ওষুধ তৈরি হয়, তার নাম হচ্ছে কফিয়া ক্রুডা। এই কফিয়া ক্রুডা সাংঘাতিক রকম নার্ভের উপরে ক্রিয়া করে। আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে এটা ক্রিয়া করে, যার ফলে হয় কি, এর যে লক্ষণগুলো আমরা দেখি তাতে অতিশয় বেদনা থাকে, কিন্তু জ্বর শূন্য। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা আক্রান্ত করে, সেই জন্য ইনসোমিয়ার একটি উৎকৃষ্ট ওষুধ, অর্থাৎ নার্ভ জনিত ডিসঅর্ডারের জন্য যদি কারো ঘুম না হয় সেই ক্ষেত্রে কফিয়া কিন্তু একটা উৎকৃষ্ট ওষুধ। আর কি, মাথা ব্যথা, স্নায়ুঘটিত কারণে যদি কারো মাথা ব্যথা হয় অর্থাৎ হেডেক, সেই ক্ষেত্রে আমরা কফিয়া ব্যবহার করি। স্নায়ু দুর্বল হেতু বুক ধরফরানি, বুক ধরপড় অনেক কারণে হয়। হার্টের ডিসঅর্ডার হলেও বুক ধরপড়, হার্ট এনলার্জমেন্ট হলে অনেক সময় বুক ধরপড় করে। আর কফিয়ার বুক ধরপড়ের কারণটা হচ্ছে স্নায়বিক দুর্বলতা। স্নায়বিক দুর্বলতার জন্য যদি কারো বুক ধরপড় করে সেই ক্ষেত্রে কফিয়া একটি উৎকৃষ্ট ওষুধ। মনের অদ্ভুত কর্মক্ষমতা, স্বাদ, গন্ধ, স্পর্শ, দর্শন, শ্রবণ শক্তির প্রখরতা। কফিয়ার একটা চরিত্রগত বৈশিষ্ট্য হচ্ছে ওভার সেন্সিটিভনেস, প্রচন্ড সেন্সিটিভনেস সব ব্যাপারে। তার টেস্টের ক্ষেত্রে প্রচন্ড সেন্সিটিভ, টাচের ক্ষেত্রে খুব
সেন্সিটিভ অর্থাৎ স্পর্শকাতর, দর্শন ভিশনের ক্ষেত্রে প্রচণ্ড সেন্সিটিভ, শোনার ক্ষেত্রে অর্থাৎ যেটা আমরা হিয়ারিং বলি সেখানে প্রচণ্ড সেন্সিটিভ। এই প্রখরতা তার চরিত্রগত কিছু লক্ষণ থাকে। এবার আসা যাক কফিয়ার চেহারাটা কেমন হবে। আমরা এর আগের দিনও আলোচনায় বলেছিলাম যে আমরা ঠিক মতো মনোযোগ দিয়ে খুব গভীরভাবে যদি আমরা হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়ন করি, তাহলে আমরা অনেক সময় দূর থেকে কারো চেহারা দেখে আমরা আমাদের মেডিসিন সিলেক্ট করতে পারি। আপনারা অনেক হয়তো জেনে থাকবেন, আমাদের হাওড়ার কাছে বালি বলে একটা জায়গা, সেখানে ডক্টর আলী হাসান বলে এক ভদ্রলোক ছিলেন, হোমিওপ্যাথিক ডাক্তার। তিনি কোনো রোগীকে কিছু জিজ্ঞেস করতেন না, তিনি তার মুখের দিকে তাকিয়ে কিন্তু ওষুধ সিলেকশন করতেন। আমরা হয়তো ভাবতে পারি যে এটা একটা বুজরুকি অথবা মিরাকেল কিছু, আসলে তা নয়। তার ম্যাটেরিয়া মেডিকার দখলটা এত সুন্দর ছিল যে অ্যাট এ গ্লান্স কারো চেহারা দেখে তিনি মেডিসিনটা সিলেক্ট করতে পারতেন, যাকে আমরা বলি ধাতুগত চিকিৎসা, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিয়ে তিনি কিন্তু বিভিন্ন রোগী আরোগ্য করেছেন। সুতরাং আমরা এই ক্ষেত্রে কফিয়া ক্রুডার রোগীটা কেমন হবে আমরা অ্যাট এ গ্লান্স তার চেহারা দেখে আমরা কিন্তু বলতে পারবো। সেটা হচ্ছে কফিয়া ক্রুডার রোগী হচ্ছে লম্বা, রোগা, পাতলা ধাঁচের লোক। আর একটা টেন্ডেন্সি থাকবে কফিয়া ক্রুডার রোগী, সে স্টুপিং টেন্ডেন্সি অর্থাৎ সামনের দিকে পুজো হওয়া বা ঝুঁকে থাকার একটা প্রবণতা। এছাড়া তাদের কফিয়া ক্রুডার অন্যান্য লক্ষণগুলোর মধ্যে আছে তার মেন্টাল সিমটম, যেটা হবে ভবিষ্যতের জন্য মনের মধ্যে সর্বদা নানা প্রকার চিন্তা ও কল্পনা থাকে, আর এই চিন্তা করার ফলে উল্টো পাল্টা চিন্তা করার ফলে তার ঘুম হয় না, অনিদ্রা। আর কি হঠাৎ শোক, দুঃখ, উদ্বেগ, আনন্দ, তার কুফলে কোনো রোগের উৎপত্তি হলে সেখানে আমরা কফিয়া ক্রুডার কথা চিন্তা করতে পারি। চরিত্রগত লক্ষণ আরেকটি হচ্ছে সামান্য কষ্টকে সে অতি গুরুতর ভাবিয়া নিরাশ হয় এবং অধৈর্য হয়ে পড়ে, এবং তার ফলে কি সে পাইচারি করতে থাকে। অতিরিক্ত মানসিক পরিশ্রম, চিন্তা ইত্যাদি কিংবা কথাবার্তা বলে শিল্পীরা, তাতে তার বোধ হয় যেন মাথার ভিতরে কেউ একটা পেরেক ঠুকে দিচ্ছে, মাথার একদিক অধিক আক্রান্ত হয়। এছাড়া আহার বা ড্রিঙ্কস, পান আহার খুব তাড়াতাড়ি করে। দাঁতের ব্যথা তার একটা চরিত্রগত লক্ষণ, যাকে আমরা টুথেক বলি। এই টুথেকের ক্ষেত্রে মুখে খুব ঠান্ডা জল, আইসি কোল্ড, বরফ এই সমস্ত রাখলে আরাম বোধ করে। এগুলো হচ্ছে কফিয়া ক্রুডার চরিত্রগত লক্ষণ। তাহলে আমরা এবার আসা যাক, তাহলে কফিয়া রোগী কেমন হবে। কফিয়া রোগী হবে টল, লিন, স্টুপিং পার্সন, লম্বা, রোগা পাতলা চেহারা, স্টুপিং। তার একটা বৈশিষ্ট্য হচ্ছে স্টুপিং মানে পুজো হয়ে যাওয়া। আর তার গায়ের রংটা কেমন হবে, তার গায়ের রংটা হবে ডার্ক কমপ্লেক্সন। তার গায়ের রংটা হবে গায়ের যে বর্ণ সেটা হবে ডার্ক। আর কিরকম, স্যাঙ্গুইন, রক্তিম বর্ণ। অনেক সময় দেখবেন কিছু মানুষের মনে হয় যেন মুখের মধ্যে রক্ত জমে আছে, তবে এগুলোকে বলা হয় স্যাঙ্গুইন অর্থাৎ রক্তিম বর্ণ। আর কি, তার মেজাজটা হবে কোলেরেটিক, অর্থাৎ তার সবসময় একটা রাগ ভাব, কোপন স্বভাব যাকে বলা হয়,
কোলিনেটিক টেম্পারমেন্ট। আরেকটা বিষয় হচ্ছে, এটা খুব বৈশিষ্ট্যপূর্ণ বিষয়, ওভার সেন্সিটিভনেস অফ অল সেন্স। যত রকম আমাদের সেন্স আছে সমস্ত সেন্সে হচ্ছে ওভার সেন্সিটিভনেস, অল দ্য সেন্স মোর অ্যাকিউট, সেটা খুব বেশি রকম অ্যাকিউট কন্ডিশনে থাকে। যেমন সাইট অর্থাৎ কোনো কিছু দেখা, দর্শন, হিয়ারিং শোনা, স্মেল, টেস্ট, টাচ, এই সমস্ত ক্ষেত্রে তার ওভার সেন্সিটিভনেস। তাহলে ওভার সেন্সিটিভনেস কোথায় কোথায়? সমস্ত বিষয়ে, এবং সেটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশনে, মোর অ্যাকিউট, প্রচণ্ড তীব্রতা থাকে। সেটা হচ্ছে দর্শনের ক্ষেত্রে, হিয়ারিং ক্ষেত্রে, কোনো শোনার ক্ষেত্রে, কোনো কিছু শোনার ক্ষেত্রে, স্মেল, কোনো গন্ধ। আমরা দেখি অনেকে কোনো একটা জায়গা 4-5 জন যদি থাকে, কেউ সে গন্ধটাকে পরিষ্কার বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, কারো গন্ধ থাকে না। তাহলে কফিয়া ক্রুডার পেশেন্ট হচ্ছে ওভার সেন্সিটিভনেস অফ স্মেল, স্মেলে তার ওভার সেন্সিটিভনেস থাকে। আর টেস্টের ক্ষেত্রেও তার ওভার সেন্সিটিভনেস অ্যান্ড ওভার সেন্সিটিভনেস, এই দুটোর মধ্যে একটু ফারাক আছে। তাহলে ওভার সেন্সিটিভ অর্থাৎ কফিয়া ক্রুডার মধ্যে একটা ওভার সেন্সিটিভনেস রয়েছে। টাচ, সামান্য একটা টাচে তার ওভার সেন্সিটিভনেস। এই ওভার সেন্সিটিভনেস অল সেন্সেস, আমাদের হোমিওপ্যাথি আরও কিছু মেডিসিন আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বেলেডোনা, ক্যামোমিলা, ওপিয়াম। তাহলে ওভার সেন্সিটিভ শুধু যে কফিয়া ক্রুডার মধ্যে আছে তা নয়, আমাদের আরও মেডিসিনগুলোর মধ্যে আছে, সেটা হচ্ছে বেলেডোনা, ক্যামোমিলা, ওপিয়াম। এবার আমরা দেখলাম যে ওভার সেন্সিটিভনেস যদি আমরা রেপার্টরিতে পাই, তাহলে আমরা 3টে ওষুধ এখানে দেখলাম, একটা বেলেডোনা, ক্যামোমিলা, ওপিয়াম। আমরা এবার কম্পেয়ার করব বেলেডোনার ওভার সেন্সিটিভনেস কেমন, ক্যামোমিলার ওভার সেন্সিটিভনেস কেমন, ওপিয়ামের ওভার সেন্সিটিভনেস কেমন। তাহলে আমাদের হোমিওপ্যাথি স্টাডির সময় শুধু আমরা থরলি পড়ে গেলে হবে না। আমরা ছোটবেলায় ইতিহাস পড়েছি, মুখস্থ করেছি, পরীক্ষা হলে গিয়ে মোগল সাম্রাজ্যের পতন কে করেছিল দিয়ে শুরু করলাম আমরা সেটা। এইভাবে আমাদের কিন্তু হোমিওপ্যাথি ম্যাটেরিয়ামেডিকা মুখস্থ করলে হবে না, অনুধাবন করতে হবে, কম্পেয়ার করতে হবে। প্রত্যেকটা ম্যাটেরিয়ামেডিক্যাল মেডিসিন পড়ার সময় আমাদের কম্পেয়ার করতে হবে, একটার সঙ্গে আরেকটা তুলনামূলক আলোচনা করতে হবে, তার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা যখন এখানে পেলাম ওভার সেন্সিটিভনেস, এই ওভার সেন্সিটিভনেস যা অল সেন্স, সেখানে আমরা পেয়েছি কফিয়া ক্রুডার মধ্যে। এই কফিয়া ক্রুডার সঙ্গে আরও যে মেডিসিন, সেটা হচ্ছে বেলেডোনা, ক্যামোমিলা, ওপিয়াম। এবার আসা যাক কফিয়া ক্রুডার আর কি কি আছে। আনইউজুয়াল অ্যাক্টিভিটি অফ মাইন্ড অ্যান্ড বডি, এটা মারাত্মক লক্ষণ। আনকমন পিকুলার সিমটমস অ্যান্ড রেড লাইন সিমটমস। এবং আপনারা এটা আমি যে নোটগুলো পাঠাবো তাতে দেখবেন লাল কালি দিয়ে লেখা আছে, একটু যেগুলো লাল কালি দিয়ে লেখা থাকবে সেগুলো আপনারা মোটামুটি চেষ্টা করবেন মুখস্থ করে ফেলার। তাহলে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস অফ মাইন্ড অ্যান্ড বডি, বডি অ্যান্ড মাইন্ডের মধ্যে একটা অস্বাভাবিক অ্যাক্টিভিটি থাকে। কফিয়া ক্রুডার মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি অফ মাইন্ড অ্যান্ড বডি বা বডি অ্যান্ড মাইন্ড, ফুল অফ আইডিয়া, কুইক টু অ্যাক্ট, no sleep on this account,
এবার এই ওভার অ্যাক্টিভিটির জন্য কি হয়, তার বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়। সেই উপসর্গগুলোর মধ্যে কি হচ্ছে, এই চিন্তা করতে করতে তার মানে স্লিপলেসনেস, এইভাবে মানে ওভার অ্যাক্টিং, ওভার মানে থিঙ্কিং, এই সমস্ত কারণে তার রাতে ঘুম হয় না। অন অ্যাকাউন্ট দিস ailments, the bad effect of sudden emotion or pleasurable surprise। আমরা একটা মজার জিনিস দেখি, লোকে দুঃখ পেলে কাঁদে। আপনারা নিশ্চয়ই জানেন কিছু মানুষ আনন্দতেও কাঁদে। তাহলে এইগুলো হচ্ছে ব্যতিক্রমী ব্যাপার। এই ব্যতিক্রমী ব্যাপার যেখানে থাকবে সেখানটাই আমাদের হোমিওপ্যাথিক মানে গাইডলাইন ঠিক করে দেয়। তাহলে ব্যাড এফেক্টস অফ সাডেন ইমোশন, হঠাৎ করে কোনো ইমোশনাল বিষয় ফলে তার রোগের এলমেন্টস দেখা দেয়, অথবা প্লেজারেবল সারপ্রাইজ, আনন্দদায়ক কোনো কিছু ঘটনা, আশ্চর্য ঘটনা ঘটার পরে তার কিছু কমপ্লেন দেখা দেয়। আমরা জানি যে ব্যাড নিউজ শোনার পরে তার কিছু মানুষের অসুবিধা হয়, এলমেন্টস দেখা দেয়। এখানে ঠিক উল্টোটা, সেই উল্টোটা হচ্ছে সাডেন ইমোশনাল অর প্লিজারেবল সারপ্রাইজ, মানে আনন্দদায়ক যে ঘটনাটা আমার মনে আনন্দের উদ্রেক হবে, সেই সমস্ত ঘটনার ফলে ঘটার ফলে আমার কিছু কমপ্লেন দেখা দিল। এই যে লক্ষণটা, অদ্ভুত একটা লক্ষণ, এই লক্ষণটা আমরা আরো কিছু মেডিসিনের মধ্যে পাই। তার মধ্যে একটা আছে কস্টিকাম। কস্টিকামের মধ্যে যেটা আছে এক্সাইটিং অর ব্যাড নিউজ। কস্টিকামের মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে, হঠাৎ উত্তেজক কোনো ঘটনা ঘটার পর বা কোনো খারাপ খবর শোনার পরে তার ডিজিজটা অনসেট হয় বা তার রোগের উৎপত্তি হয়। আর এরকম একটা লক্ষণ আছে আমাদের জেলসের মধ্যে কিন্তু আমাদের একটা এই ধরনের লক্ষণ আছে। আমরা পালসিটেলার মধ্যে একটা লক্ষণ পাই, সেটা হচ্ছে তার মধ্যে একটা উইপিং টেন্ডেন্সি, ক্রন্দন স্বভাব, কথা বলতে বলতে কেঁদে ফেলে। এই যে উইপিং টেন্ডেন্সি আমরা পালসিটেলার মধ্যে দেখতে পাই। তেমনি উইপিং ফ্রম ডেলাইট। আমরা কাঁদে মানুষ কখন? মনে দুঃখ পেলে কাঁদে, কোনো খারাপ কথা শুনলে কাঁদে, কেউ বকাবকি করলে কাঁদে। কিন্তু আমাদের কফিয়া ক্রুডার একটা অদ্ভুত লক্ষণ, সেটা হচ্ছে উইপিং ফ্রম ডেলাইট। ডেলাইট কথা মানে হচ্ছে আনন্দদায়ক কোনো ঘটনা ঘটলে বা কোনো খবর পেলে। তাহলে এখানে একটা পিকুলার সিমটমস, আমরা বারবার একটা কথা বলি, 1000 symptoms is not a symptoms but one symptoms is a symptom। যেখানে আমরা আনকমন পিকুলার সিমটমস পাবো, সেখানে আমাদের কাছে এইটা গ্রেডিং হিসাবে, হোমিওপ্যাথিক রুব্রিকের গ্রেডিং হিসাবে সেটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কফিয়া ক্রুডার মধ্যে আমরা একটা অদ্ভুত লক্ষণ পেলাম, আনকমন পিকুলার লক্ষণ পেলাম, সেটা উইপিং ফ্রম ডেলাইট। ডেলাইট কথা মানে হচ্ছে আনন্দদায়ক ঘটনা বা খবরে। সিম অলমোস্ট ইনসাপোর্টেবল। সিম মনে হয় অলমোস্ট ইনসাপোর্টেবল। কোনো একটা আনন্দদায়ক ঘটনা ঘটার পরে সে মনে করে এটা সমর্থন করা যায় না, এ অসমর্থনীয়। ইনসাপোর্টেবল, এটাকে সমর্থন করা যায় না। আনন্দদায়ক ঘটনা, অথচ সে সেটাকে সমর্থন করতে পারছে না। ড্রাইভিং পেশেন্ট টু ডিসপেয়ার, অর্থাৎ এই আনন্দদায়ক ঘটনার ফলে তার কি হচ্ছে, ড্রাইভিং পেশেন্টকে কি করে,
টু ডিসপেয়ার, তাকে হতাশ করে। আমার একটা জীবনে আনন্দদায়ক ঘটনা ঘটলো, সেই ঘটনা ঘটার পরে আমি কেঁদে ফেলে দিলাম, আমি মনে করছি যে এটা ঠিক হয়নি, আর পাশাপাশি কি হচ্ছে সেখানে ডিসপেয়ার, সেই ঘটনা ঘটার জন্য হতাশ হয়ে গেল। তা এই যে লক্ষণ, একটা অদ্ভুত লক্ষণ আমাদের হোমিওপ্যাথিকে আরও কিছু মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে অ্যাকোনাইট আর হচ্ছে ক্যামোমিলা। টসিং অ্যাবাউট ইন অ্যানগুই, টসিং অর্থাৎ আলোড়িত হয়, টসিং কথা মানে হচ্ছে আলোড়িত হয়, অ্যাবাউট ইন অ্যানগুইন অর্থাৎ তাকে মনে দোলা দেয় বা মনে আলোড়িত হয়, আলোড়ন সৃষ্টি করে যন্ত্রণার সঙ্গে, ইন অ্যাঙ্গুইন, যন্ত্রণার সঙ্গে। আর তার ফলে কি হচ্ছে স্লিপলেসনেস, তার ফলে হচ্ছে স্লিপলেসনেস, নিদ্রাহীনতা। ওয়াইড অ্যাওয়েক অর্থাৎ প্রশস্ত জাগ্রত, ওয়াইড অ্যাওয়েক প্রশস্ত জাগ্রত, ঘুম নেই। অনেক সময় এই স্লিপলেসনেসের মধ্যে একটা তন্দ্রা ভাব থাকে, কিন্তু এই কফিয়া ক্রুডার যে স্লিপলেসনেস বা ইনসোমিয়া বা নিদ্রাহীনতা, এই নিদ্রাহীনতার মধ্যে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে জাগ্রতটা সে প্রমিনেন্ট জাগ্রত থাকে, কন্ডিশন অর্থাৎ সে যে জেগে আছে সে প্রমিনেন্টলি সে জেগে আছে। ইম্পসিবল টু ক্লোজ দ্য আইস, কিছুতেই সে চোখ বন্ধ করতে পারে না। তার যে অনিদ্রা, সেই অনিদ্রা, আমরা অনেক সময় অনিদ্রা, ঘুম হচ্ছে না, চোখ বন্ধ করে থাকি, কিন্তু তার অনিদ্রার সময় কিন্তু সে চোখ খোলা রাখে, অর্থাৎ চোখ কিছুতেই বন্ধ করতে পারে না। চোখ বন্ধ করলে তার নানা রকম সমস্যা দেখা দেয়। ফিজিক্যাল এক্সাইটমেন্ট থ্রু মেন্টাল এক্সালটেশন অর্থাৎ মানসিক উৎসাহ সঙ্গে তার কি হচ্ছে ফিজিক্যাল এক্সাইটমেন্ট, তার শারীরিক যে এক্সাইটমেন্ট সেটা হচ্ছে মানসিক উৎসাহের সঙ্গে। আমরা এই ক্ষেত্রে আরেকটি ওষুধ আছে, সেই ওষুধটার নাম হচ্ছে সিনেসিও, তার সঙ্গে আমরা এটা কম্পেয়ার করতে পারি। সিনেসিও বলে আমাদের একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে, তার সঙ্গে আমরা এটা কম্পেয়ার করতে পারি। কোন ক্ষেত্রে? ফর স্লিপলেসনেস ফ্রম প্রলাপস, অর্থাৎ তার যে স্লিপলেসনেসটা কখন হয়? মহিলাদের যে জরায়ুর যে প্রলাপস হয়, প্রলাপস কথা মানে হচ্ছে জরায়ু বেরিয়ে যাওয়া, ইউটেরাইন ইরিটেশন, সেই প্রলাপসের সঙ্গে তার ইউটেরাস জরায়ু তার একটা ইরিটেশন থাকে, ইরিটেশন ডিউরিং দ্য ক্লাইমেট্রিক কথাটা মানে হচ্ছে মানে যৌবন বা রিপ্রোডাক্টিভ লাইফ। মেয়েদের রিপ্রোডাক্টিভ লাইফটা কত বছর থেকে কত বছর পর্যন্ত? অর্থাৎ মেয়েদের 12 থেকে 14 বয়সের সময় তার ফিজিক্যালি কিছু চেঞ্জ আসে। ফিজিক্যালি চেঞ্জ বলতে তার ব্রেস্টের সাইজ আস্তে আস্তে বড় হতে থাকে, শক্ত হতে থাকে, আর কি তার পার ভ্যাজাইনা দিয়ে একটা ডিসচার্জ হয়। সেই ডিসচার্জটা হচ্ছে, যার নামকরণ করা হয়েছে মেডিকেলের ভাষায়, এটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। সেই মেনস্ট্রুয়েশনটা 12 থেকে কারো 11 বছর বয়সও হয়। এই বয়সে তাদের মেনস্ট্রুয়েশনটা শুরু হয়। কতদিন পর্যন্ত চলে? কারো 40, 45, 50,
ব্যতিক্রমী হিসাবে 50-55 দেখা যায়। তাহলে এই যে প্রিবার্টি পিরিয়ড থেকে, এই মিনার্কি পিরিয়ড থেকে মেনোপজ পিরিয়ড পর্যন্ত, মেনোপজ অর্থাৎ মিনার্কিটা কি, প্রথম মেনস্ট্রুয়েশন চালু হওয়ার সময়টাকে বলা হয় মিনার্কি পিরিয়ড। এই মিনার্কি পিরিয়ড থেকে মেনোপজ অর্থাৎ যখন মাসিকটা বন্ধ হয়ে যায়, চিরদিনের মতো মাসিক বন্ধ হয়ে যায়, তাকে বলা হয় মেনোপজ পিরিয়ড। তাহলে এই যে অ্যাক্টিভ লাইফ 13 থেকে 45-50 পর্যন্ত, 11, 12, 13, 14 থেকে 45 থেকে 50 পর্যন্ত যে পিরিয়ডটা, যে পিরিয়ডে তার মেনস্ট্রুয়েশন হয়, এই পিরিয়ডটা মেডিকেলের ভাষায় বলা হয় ক্লাইমেট্রিক পিরিয়ড। এই পিরিয়ডে তার যে কি হয়, ইউটেরাস প্রলাপস হতে পারে, আর এই প্রলাপসের সঙ্গে তার একটা ইরিটেশন হতে পারে। হেডেক, কফিয়া ক্রুডার হেডেকটা কেমন হবে? কফিয়া ক্রুডার হেডেক ফ্রম ওভার মেন্টাল এক্সারশন। আমরা প্রথমে বলছি, শুরুতেই বলেছি যে কফিয়া ক্রুডাকে অ্যাট এ গ্লান্স চেনার উপায় হচ্ছে তার অরিজিনটা হলো, মানে ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন সমস্তগুলো হচ্ছে স্নায়ু ঘটিত, স্নায়বিক কারণে তার যে সমস্ত রোগের উৎপত্তি হয়। তাহলে হেডেকটা হবে ডিউ টু ওভার মেন্টাল এক্সারশন, মানসিক যে এক্সারশন, তার ফলে আর কি থিঙ্কিং, টকিং, গভীর চিন্তা করার ফলে, আর কি বেশি কথা বকবক করে কথা বলার ফলে। আর একটা পিকুলার লক্ষণ আছে, সেটা হচ্ছে কফিয়া ক্রুডা হচ্ছে ওয়ান সাইডেড মেডিসিন, সেটা হচ্ছে ওয়ান সাইডেড, অ্যাজ ফ্রম ইন নেল ড্রাইভিং ইনটু দ্য ব্রেন, তার মাথার যে যন্ত্রণাটা হবে ওয়ান সাইডেড। আর একটা হচ্ছে মনে হয় যেন তার যে মাথার মধ্যে, ব্রেনের মধ্যে নখ ঢুকিয়ে দিচ্ছে, এরকম একটা যন্ত্রণা। আমরা হেডেক পড়ার সময় অনেক রকম যন্ত্রণা ক্যারেক্টার দেখি। আমরা মেডিকা পড়ার সময় বিভিন্ন ক্যারেক্টারের হেডেক দেখি। বাস্টিং হেডেক, মনে যে ফেটে বেরিয়ে যাচ্ছে, কখনো পিন পাঞ্চিং সেন্সেশন হয়। আর কফিয়া ক্রুডার যে হেডেকটা হবে, যে যন্ত্রণাটা হবে, মনে হচ্ছে ব্রেনের মধ্যে নখ ঢুকিয়ে দিচ্ছে, এরকম একটা সেন্সেশন। এই সেন্সেশনটা আরো কিছু মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে ইগনেসিয়া, নাক্স ভমিকা। ইগনেসিয়া আর হচ্ছে নাক্স ভমিকা। অ্যাজ ইফ ব্রেন ওয়ার টর্ন অর ড্যাশ টু পিসেস। কি মনে হয়? তার যে সেন্সেশনটা হয়, মনে হয় ব্রেনটা হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। টর্ন কথার আরেকটা মানে আছে, টর্ন কথা মানে হচ্ছে ঘূর্ণিঝড়। তাহলে আমরা এটা, সে মাথার যন্ত্রণা, মাথার মধ্যে একটা ঘূর্ণিঝড় হলে যেরকম হয় সেরকম একটা অনুভূতি, অথবা ছিঁড়ে যাচ্ছে, অথবা ড্যাশড টু পিসেস, মনে হয় যেন ড্যাশ টু পিসেস। ড্যাশ কথা মানে হচ্ছে দশা, অবস্থা। সে অবস্থা কিসের? যেন মাথার ব্রেনটা টুকরো টুকরো, পিস পিস হয়ে গেছে, এরকম একটা অনুভূতি। ওর্স ইন ওপেন এয়ার, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে ওপেন এয়ারে সে ওর্স ফিল করে, অর্থাৎ তার বেড়ে যায়, বৃদ্ধি হয়, ওর্স ফিল করে। আর কি হ্যাস্টি ইটিং, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে হ্যাস্টিং ইটিং, অর্থাৎ তাড়াহুড়ো করে খায়। কফিয়া ক্রুডার পেশেন্ট তাড়াহুড়ো করে খায়। অ্যান্ড ড্রিঙ্কিং, সে জল পানও করে, তাড়াহুড়া করে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি? কফিয়া ক্রুডার পেশেন্ট হ্যাস্টিং ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, তাড়াহুড়ো করে সে জল খায়, তাড়াহুড়ো করে কোনো খাবার খায়।
এই লক্ষণটা আমরা আরো কিছু মেডিসিনের মধ্যে দেখেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে বেলেডোনা আর একটা হচ্ছে হিপারসাল। বেলেডোনা অ্যান্ড হিপারসাল। কফিয়া ক্লোরার আমরা হেডেক দেখলাম, কফিয়া ক্লোরার আমরা ইনসোমিয়া দেখলাম। কফিয়া ক্লোরার মধ্যে টুথেক আছে, অর্থাৎ মাথার এই দাঁতের যন্ত্রণা আছে। কফিয়া ক্লোরার মধ্যে টুথেক আছে। টুথেকটা ক্যারেক্টার কিরকম হবে? ইন্টারমিটেন্ট জার্কিং রিলিভ বাই হোল্ডিং আইস ওয়াটার ইন দ্য মাউথ। খুব একটা পিকুলার লক্ষণ। এই একটা লক্ষণ যদি আপনি পান তাহলে কিন্তু আনুষঙ্গিক অন্যান্য রোগের ক্ষেত্রেও আপনি কফিয়া ক্লোরার চোখ কান বুঝে ব্যবহার করতে পারেন। সেটা কি? যে তার জার্কিং পেন হবে, আর তার যে টুথেক দাঁতের যে যন্ত্রণাটা সে রিলিভ বাই হোল্ডিং আইস ওয়াটার, অর্থাৎ বরফ বা বরফের মতো ঠান্ডা জল মুখের মধ্যে রাখলে সে রিলিফ অর্থাৎ উপশম হয়, আরাম পায়। বাট রিটার্ন হোয়েন ওয়াটার বিকামস ওয়ার্ম। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা মুখের মধ্যে জল রাখার ফলে কি হয়, খানিকক্ষণ পরে মুখের উত্তাপে সেই জলটা গরম হয়ে যায়। তা যতক্ষণ পর্যন্ত জলটা ঠান্ডা থাকবে, যতক্ষণ পর্যন্ত জলটা আইসি কোল্ড থাকবে, ততক্ষণ পর্যন্ত যন্ত্রণা থাকবে না, দাঁতের যন্ত্রণা থাকবে না। কিন্তু মুখে রাখার ফলে যদি সেখানে গরম হয়ে যায়, গরম হয়ে গেলে আবার সেই পেনটা রিটার্ন আসে। এই লক্ষণটা আমাদের আরো অনেক মেডিসিনের মধ্যে আছে। তার মধ্যে একটা আছে বিসমার্ক, আরেকটা হচ্ছে ব্রাইনিয়া, আরেকটা পালসেডিলিয়া, আরেকটা হচ্ছে কস্টিকাম, আরেকটা হচ্ছে সিপিয়া, আরেকটা হচ্ছে নেকটানসাল। তাহলে আমরা কফিয়া ক্লোরার একটা টুথেক পেলাম কি? টুথেক দাঁতের যন্ত্রণাটা রিলিভ বাই হোল্ডিং আইস ওয়াটার ইন দ্য মাউথ। মুখের মধ্যে বরফের মতো ঠান্ডা জল বা বরফ রাখলে উপশম হয়। বাট রিটার্ন হোয়েন ওয়াটার বিকামস ওয়ার্ম, যখন সেটা গরম হয়ে যায় তখন সেই যন্ত্রণাটা আবার ফিরে আসে। এই লক্ষণটা আমরা হোমিওপ্যাথিক আরো অন্যান্য মেডিসিনের মধ্যে পাবো। বিসমার্ক, ব্রাইনিয়া, পালসেডিলা, কস্টিকাম, সিপিয়া এবং নেকটানসাল। আমরা এই যে কম্পেয়ার গুলো করছি, আমরা কিন্তু যখন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করব তখন কিন্তু আমরা এক একটা লক্ষণ ধরে ধরে তার সঙ্গে অন্যান্য মেডিসিনের যে লক্ষণগুলো সেইগুলো তুলনামূলক আলোচনা করব বা তুলনামূলকভাবে চিন্তা ভাবনা করব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে মেডিসিন, সেই মেডিসিনের সন্ধানটা আমরা পেয়ে যাব। আমরা তো অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিকের মতো অনেকগুলো ওষুধ নিয়ে কম্বিনেশন দিয়ে তো আমরা ওষুধ চিকিৎসা করি না। আমরা যেহেতু সিঙ্গেল মেডিসিনটা বের করতে হবে, আমাদের একটি মাত্র ওষুধ বের করতে হবে, সুতরাং আমাদের তখন কম্পেয়ার করে করে একটার সঙ্গে একটা সিমিলার আর একটা ডিসিমিলার, এইভাবে কম্পেয়ার করে করে যখন আমরা মোর সিমিলার ওষুধ পাবো, দ্যাট মেডিসিন উইল বি আওয়ার সিলেক্টেড রেমেডি। দ্যাট medicine will be that remedy, but that drug will be our selected remedy, and that means selected medicine. এই প্রসঙ্গে আবার একটু রিপিট করি, আমরা বাংলায় ওষুধ বলি, সেখানে ইংরেজিতে কিন্তু তিনটে শব্দ, মেডিসিনের তিনটে শব্দ ব্যবহার করা হয়। একটা হচ্ছে ড্রাগ, একটা হচ্ছে রেমেডি, আর একটা হচ্ছে মেডিসিন। তাহলে এই তিনটের মধ্যে আমরা একেবারে কি বলবো, প্রচন্ডভাবে আমাদের এই তিনটে শব্দের দখল রাখতে হবে। সেটা হচ্ছে যার মধ্যে মেডিসিনাল প্রপার্টি আছে, দ্যাট ইজ কল্ড ড্রাগ। আর যার মধ্যে ড্রাগ প্রুভিং এর সঙ্গে যে সমস্ত রেকর্ডগুলো আমরা পাই, সেই রেকর্ড মানে রেকর্ড বুক ইজ এ মেটেরিয়া মেডিকা। আর এই রেকর্ডগুলি হচ্ছে আমাদের রেমেডি, আর ওয়েল সিলেক্টেড রেমেডি ইজ কল্ড মেডিসিন। তাহলে আমরা যখন কোনো রোগীর ক্ষেত্রে কোনো সিলেক্টেড রেমেডি দেবো,
সেটা হবে আমাদের মেডিসিন। এবার কফিয়ার সঙ্গে অন্যান্য ওষুধের আমাদের রিলেশনটা দেখতে হবে, কারণ আমরা এর আগেও আপনাদের নোট পাঠিয়েছি, সেটা হচ্ছে ড্রাগ রিলেশনের নোট। আমরা হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন তখন কিন্তু আমাদের ড্রাগ রিলেশনটা মাথায় রাখতে হবে। আপনার ওয়েল সিলেক্টেড রেমেডি দেওয়ার পরেও যখন যদি আমাদের ড্রাগ রিলেশন না দেখে আমরা যদি কোনো ওষুধ নির্বাচন করি, তাহলে মারাত্মক কুফল হতে পারে, রিয়াকশন হতে পারে। সেই জন্য আমরা সবসময় কিন্তু ড্রাগ রিলেশনটা মাথায় আমাদের রাখতে হবে। মনে থাকবে না, কিন্তু ড্রাগ রিলেশনের যে চার্ট আমরা পাঠিয়েছি সেগুলো আপনারা জেরক্স করে প্রয়োজনে চেম্বারে টানিয়ে রাখবেন, যাতে চট করে চোখে পড়ে যায়, ড্রাগ রিলেশনটা দেখবেন। তাহলে আমরা কফিয়া ক্রুডার যে সঙ্গে অন্যান্য ওষুধের যে রিলেশন, সেই রিলেশনটা হচ্ছে কম্পেয়ার করা যায় কোন মেডিসিনের সঙ্গে, কম্পেয়ার করা যায় অ্যাকোনাইটের সঙ্গে, ক্যামোমিলার সঙ্গে, ইগনেশিয়ার সঙ্গে, সালফার সঙ্গে। এই সমস্ত মেডিসিনের সঙ্গে কফিয়া ক্রুডার একটা সিমিলারিটি আছে বা কম্পেয়ার করা যায়। ইনকম্পিটেবল বলতে আমরা কি বুঝি, অর্থাৎ কিছু মেডিসিন আছে কিছুটা কাজ করে সম্পূর্ণ করতে পারে না, অসম্পূর্ণ বা বেমানান, সেই মেডিসিনগুলো হচ্ছে কফিয়ার সঙ্গে, সেই ওষুধগুলো বেমানান হচ্ছে ক্যান্থারিস, কস্টিকাম, কলোসিন আর হচ্ছে ইগনেশিয়া। তাহলে কোন ওষুধগুলো কফিয়া ক্রুডার সঙ্গে বেমানান, সেটা হচ্ছে ক্যান্থারিস, কস্টিকাম, কলোসিন, ইগনেশিয়া। এবার আসা যাক আমাদের অ্যাগ্রাভেশনটা কখন হয়, কফিয়া ক্রুডার অ্যাগ্রাভেশনটা কখন হয়। কফিয়া ক্রুডার অ্যাগ্রাভেশন হচ্ছে সাডেন মেন্টাল ইমোশন, অর্থাৎ হঠাৎ করে কোনো একটা এক্সাইটিং কারণে, কোনো ইমোশনাল কারণ যদি ঘটে, তখন তার অ্যাগ্রাভেশনটা হয়। যে রোগটা আছে সেটা হঠাৎ করে বেড়ে যায় যদি সাডেন কোনো মেন্টাল ইমোশন ঘটে। আর কি এক্সেসিভ জয়, মানে প্রচন্ড রকম আশাতীতভাবে কোনো আনন্দ, মানে খবর পাওয়ার পরে আনন্দ হলো, সেই ক্ষেত্রেও কিন্তু তার অ্যাগ্রাভেশনটা হয়। আর কখন হয়, কোল্ড, ঠান্ডায়, ওপেন এয়ার, খোলা বাতাসে, আর হচ্ছে নার্কোটিক মেডিসিন। নার্কোটিক কথা মানে হচ্ছে অর্থাৎ মাদক জাতীয় কোনো ওষুধ, যে ওষুধের মধ্যে তার মাদকের মতো কাজ করে। অনেক ওষুধ আছে, অ্যালোপ্যাথিরও আছে, হোমিওপ্যাথিরও আছে, বহু ওষুধ আছে যেগুলো মাদকের মতো কাজ করে, নার্কোটিক মেডিসিন। সেই মেডিসিনের ফলে, খাওয়ার ফলে তার কিন্তু তার অ্যাগ্রাভেশনটা হয়, অর্থাৎ বৃদ্ধি হয়। এই হলো আমাদের কফিয়া ক্রুডার। সামগ্রিকভাবে আমরা খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। বিস্তারিত আলোচনা করতে গেলে আপনাদের হ্যানিম্যানের যে মেটেরিয়া মেডিকা পিউরা অথবা হেরিংয়ের গাইডিং সিমটমস, এই সমস্ত বইগুলি, অথবা অ্যালেনের যে বিশ্বকোষ, সেখানে আরও বিস্তারিতভাবে পাবেন। আমরা যে আলোচনাটা করলাম খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম এবং তুলনামূলকভাবেও আমরা আলোচনা করলাম। এটা যদি আপনারা মনে রাখতে পারেন যথেষ্ট, কারণ হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে এই গাইডলাইন ধরে যদি এগোনো যায় অবশ্যই সাকসেস হবে।